আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর তোমাদের সম্মুখে আবার হাজির হলাম নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে বা টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে 2024 সালে ক্যাডেট ভর্তি পরীক্ষা কেমন হতে যাচ্ছে বা কেমন হতে পারে, এটার একটা ধারণা বা সামারি তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওর সঙ্গেই থাকবে তোমরা। দেখো, সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় কিছুটা হলেও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে কিংবা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো, কেন আমি এখানে সপ্তম শ্রেণী অ্যাড করলাম, অনেকে আছে 2 বছর যাবৎ ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, এটা ভালো কথা। অনেকের স্বপ্ন থাকে ক্যাডেট হওয়ার জন্য, আমি তাদেরকে নিরুৎসাহিত করব না, এবং অনেকে সেকেন্ড টাইম কোচিং করলে তাদের চান্স হওয়ার সম্ভাবনা দেখা যায় হচ্ছে 90% বা 100% থাকে, যদি ছাত্রটা বা স্টুডেন্টটা বা ছাত্রীটা ভালো করে পড়াশোনা করে। আচ্ছা, যাই হোক, এদিকে আমরা যাব না। সেকেন্ড টাইমে আসলে চান্স বেশি হয় নাকি ফার্স্ট টাইম থেকে বেশি চান্স হয়, এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখব। এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন যে সময়টা তোমাদের আছে, আজকে থেকে ক্যাডেট ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারি 4 তারিখ, অর্থাৎ শনিবার সকাল 10টায়। তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবা, তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমি প্রথমেই বলেছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে যে শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আসছে, সেটা অল্প হলেও। যেমন তোমরা স্কুলে যেভাবে পড়াশোনা করতা, তোমাদের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি হতো অন্যরকম করে। এখন কিন্তু ডিসেম্বর মাসে বা নভেম্বরে যে পরীক্ষাটা হবে তোমাদের স্কুল ভিত্তিক, সেটা হচ্ছে 70 মার্কের, 100 মার্কের পরীক্ষার ভিতরে 70 মার্ক থাকবে হচ্ছে কি রিটেন থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে, বিভিন্ন ভাগ থাকবে, এক কথায় প্রকাশ থাকবে, এই টাইপের থাকবে। আবার হচ্ছে 30 নাম্বার হচ্ছে বিভিন্ন কাজের উপর থাকবে, যেহেতু তোমরা এই যে পদ্ধতিতে করে আসতেছো এটার উপর নির্ভর করে 30 নাম্বার রাখবে টিচারদের হাতে। তো সব মিলে হচ্ছে 100 মার্ক। এখন ক্যাডেট ভর্তি পরীক্ষা তাহলে আসলে কিরকম হতে পারে, আমি বাংলা ক্লাস তোমাদেরকে নিলেও ক্যাডেট বিষয়ে মোটামুটি একটু ধারণা রাখি, চেষ্টা করি খোঁজ রাখার, যে কোন সাবজেক্টে কত পেলে তুমি রিটেন তোমার আসতে পারে, কিংবা এই শেষ সময়ে সরকার পরিবর্তনের সাথে সাথে সিলেবাসের যে একটা পরিবর্তন আসছে, সিলেবাসের ভিতরে পরিবর্তন আসছে বলতে তোমাদেরকে দেখা যেত আগে আগে একটা প্রশ্ন দিয়ে দিত স্কুলগুলিতে, দেখা যেত সেটার উপরে তোমাদের কিছু কাজ করে নিয়ে আসতে হতো, কিংবা স্কুলে যাওয়ার পর তোমাদের একটা প্রশ্ন দিত, এটা গ্রুপিং হয়ে দলীয় কাজ থাকতো এবং নিজস্ব কিছু কাজ থাকতো। পরীক্ষা পদ্ধতি ক্যাডেট পরীক্ষা তোমাকে নিজেই লিখতে হবে, একাই লিখতে হবে, এবং যে গতানুগতিক যে এই বিষয়গুলো 2 বছর যাবত চলে আসলো, এই নিয়মের বাহিরে গিয়ে প্রশ্ন হবে। অর্থাৎ আগে যে কারিকুলামে প্রশ্ন হইতো অনেকটাই সেই ধাঁচে, তবে বাংলা তারপরে জিকে যেটা আছে সেটা তোমাদের সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হবে। কিভাবে? আগে ছিল যেমন তোমার চারপাশের একটা কবিতা দেওয়ার পরে বলতো একটা মূল ভাব লিখো, 5 নাম্বার বা 10 নাম্বার, বা হচ্ছে একটা গল্প পড়ার পরে বলতো মূল ভাব লিখো, বা এই গল্পের সাথে তোমার আশপাশের পরিবেশের বা চারপাশের কোন বিষয়ের মিল আছে তা আলোচনা করো বা উপস্থাপন করো 100 বা 150 শব্দের ভিতরে। এখন এই বিষয়গুলো আসতে পারে, তবে ফার্স্ট প্রায়োরিটি পাবে হচ্ছে, আগে আমি বলে নিই যে এখন কোন বিষয়গুলো তোমরা সবচেয়ে বেশি পড়বা, ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য কোন বিষয়গুলো সবচেয়ে বেশি পড়বা। ক্যাডেট যে সিলেবাসটা দেওয়া হয়েছে 2025 সালে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, এই সিলেবাসটা থেকে তোমরা সবচেয়ে সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে সেগুলো বেশি পড়বা আগে। এবং এই যে 1.5 মাসের মতো সময় আছে, 1.5 মাসেরও কম আছে যে সময়গুলি আছে, এই সময়গুলোর ভিতর হচ্ছে সিলেবাস দেখে দেখে টপিক ধরে ধরে তুমি সেগুলো মেন বই থেকে আগে পড়বে। আমি আবারও বলছি, সেই টপিকগুলো মেন বই থেকে আগে পড়বে। মেন বই যদি সেই টপিক সুন্দর করে গুছিয়ে দেয়া না থাকে, তাহলে তার সহযোগী হিসেবে হ্যান্ড নোট থাকতে পারে তোমার যে টিচারের কাছে তুমি পড়তেছ, কিংবা কোনো গাইডের হেল্প নিতে পারো, বা যে কোনো প্রতিষ্ঠানের কোনো টিচারদের কাছ থেকে, বা তোমার বড় ভাই আপু তোমার ফ্যামিলি কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে সেগুলো সলভ করবে, সমাধান করবে। আমি আবার বাংলাটা দিয়ে শুরু করি, বলতে চাই এখানে যেমন ধরো শব্দের শ্রেণী বিভাগ আছে, শব্দের ব্যাকরণিক শ্রেণী বিভাগ, এখানে আছে বাক্য প্রকরণ, এখানে আছে বানান। দেখো, বানান কথা বলতে গিয়ে এখানে আমি একটা কথা যুক্ত করতে চাই তোমাদের মাঝে, যে বানান কিন্তু বর্তমানে তোমাদের ক্লাস 6 এর বইয়ে নাই।
তাহলে বানান তুমি কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা? যাদের নবম দশম শ্রেণীর নতুন যে একটা বই আছে 2022 সাল বা 21 সালের, সেই বই থেকে যদি সেখানে বানান থাকে সেখান থেকে পড়বা। তা না হলে নবম দশম শ্রেণী পুরাতন অর্থাৎ 18-19 সালের যে বইটা আছে ওইখান থেকে পড়তে পারো। যদি এই দুইটার ভিতরে কোনোটাতে যদি বানান তুমি না পাও, তাহলে তোমরা ক্যাডেটের জন্য যে বাংলা গাইডগুলি কিনেছো, জলক হতে পারে, প্রিজম হতে পারে, পটেনশিয়াল হতে পারে, সুশীল হতে পারে, আরও যে আইডিয়াল হতে পারে, তোমাদের ক্যাডেটের জন্য মোটামুটি এই বইগুলোই চলে বাজারে। তো তুমি যে বইটা কিনেছো সেই বই থেকে বানান চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবা। দেখো এই এই চ্যাপ্টারটা কিন্তু তোমার মেন বইয়ে নাই, তবে তোমাকে কোথা থেকে পড়ে নিতে হবে? তুমি যে গাইডটা কিনেছো সেই গাইড থেকে পড়ে নিতে হবে। এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করো, বাক্য প্রকরণ। এখানে তোমার মেন বইয়ের মধ্যে শুধুমাত্র অর্থাৎ টেক্সট বুকের ভিতরে আছে বাক্য সংক্রান্ত আলোচনা। এখানে বাক্য কি দেওয়া আছে? একটা দেওয়া আছে বাক্য কাকে বলে। আবার একটা তোমার মেন বইয়ের মধ্যে একটু শূন্যস্থান দেওয়া আছে, এখানে তোমাকে ফিল আপ করতে বলেছে। আবার দেওয়া আছে বক্তব্যের লক্ষণ যে বাক্য কত প্রকার, 4 প্রকার। বাক্য দেওয়া আছে 4টা, বিবৃতিবাচক, অনুজ্ঞাবাচক, প্রশ্নবাচক, আরেকটা হচ্ছে আবেগবাচক। এই যে 4টা বাক্য দেওয়া আছে, এতটুকু পড়লে কি বাক্য শেষ হয়ে যাবে? তাহলে শুধু অধ্যায়ের নাম দিতে পারতো বাক্য। বাক্য প্রকরণ দিয়েছে কেন? এখানে বাক্য সংক্রান্ত যত আলোচনা আছে ডিটেলস তোমাকে এখানে পড়তে হবে। যেমন গঠন অনুসারে বাক্য, তারপরে বাক্যের যে একটি স্বার্থ বাক্যে কয়টি গুণ থাকে, তারপরে হচ্ছে এখানে বাক্য রূপান্তর আছে। অর্থাৎ একটা বাক্যর যত কিছু বিষয়গুলো জড়িত আছে বাক্যের সাথে, বাক্যের রিলেটেড সকল কিছু তোমাকে এখানে পড়তে হবে। দেখো আরেকটা টপিক দিয়েছে হচ্ছে একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। এটা কিন্তু তোমার টেক্সট বুক যেটা বাংলা বই সেখানে কিন্তু নাই, তাহলে তোমাকে এখান থেকে পড়তে হবে। যেমন একটু দেয়া আছে, যদি তোমরা খেয়াল করো, তোমরা পড়েছো বই থেকে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ, ওইখানে দেখবা এক পৃষ্ঠা অর্থাৎ সরকারিভাবে এনসিটিভি কর্তৃক করে দেওয়া আছে, আরেক পৃষ্ঠা ফাঁকা আছে। এখন এই 2 পৃষ্ঠা তো তোমাকে পড়তেই হবে। এখানে মুখ্য অর্থ গৌণ অর্থ এটা একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ হিসেবে ধরা যায়, এবং এটা কিন্তু তোমার মেন বইয়ে নাই আর কোথাও। তাহলে এটা কোথা থেকে পড়বে? তুমি যে ক্যাডেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি যে একটা সহায়ক গাইড কিনেছো, বই কিনেছো, সেখান থেকে তুমি পড়ে নিবা, যে গাইড কিনেছো সেখান থেকে। তাহলে দেখো তোমার যে টপিকগুলো সরাসরি মেন বইতে নাই, সেই টপিকগুলো নবম দশম শ্রেণী পুরাতন বই কিংবা নতুন বই কিংবা তোমার কাছে যে সহায়ক গাইড রয়েছে সেখান থেকে পড়ে নিতে হবে। এবং আমি আবার বলছি, এই শেষ সময়ে এসে নতুন করে কেউ কোনো কিছু শেখার চেষ্টা করবে না। অনেকে তোমার সন্ধি পড়াবে, অনেকে তোমার কারক পড়াবে, এই সেই দুনিয়ার হাবিজাবি সব কিছু তোমাকে পড়াবে, সব কিছু শেখাবে, কিন্তু পরীক্ষার মধ্যে কিচ্ছু আসবে না। ট্রাস্ট মি, যারা ভিডিও দেখছো কিংবা আপনারা দেখছেন গার্ডিয়ানরা, সচেতন গার্ডিয়ানরা, আমি আপনাদেরকে নির্দ্বিধায় এবং আপনারা আমার কথা বিশ্বাস করে আমার কথাগুলো অ্যাপ্লাই করে দেখেন। আমার 2024 সালে যারা রিটেনে আসার পরে ফাইনাল চান্স হয়েছে, আমার 17 জন স্টুডেন্ট ছেলে মেয়ে রিটেনে আসছিল, অর্থাৎ প্রিলি দিয়ে অর্থাৎ রিটেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ফাইনালি 9 জন স্টুডেন্ট বিভিন্ন ক্যাডেট কলেজে রয়েছে। এর মধ্যে সিলেট ক্যাডেট কলেজে সবচেয়ে বেশি রয়েছে। সিলেট, তারপরে রাজশাহী, পাবনা, আমার ভিডিওগুলোতেও দেখবেন অনেক স্টুডেন্ট আছে, এবং অনেকের স্টুডেন্টদের আমার ভিডিও করা আছে, যেহেতু তাদের কলেজের হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ আছে, তাদেরকে জরিমানা করা হয় বা করা হবে, এই জন্য আমরা ভিডিওগুলো পাবলিশ করছি না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমি বললাম 17 জন স্টুডেন্ট আমার এখান থেকে রিটেন আসছে, এবং 9 জন শিক্ষার্থী ফাইনাল আসছে আমার ব্যক্তিগত প্রাইভেট প্রোগ্রাম থেকে। এখন আপনাদেরকে বলবো, আমি যাদের রিটেন আসছে এবং যাদের রিটেন আসে নাই তাদের সবাইকে আমরা বলেছি, যখন ক্যাডেটের জন্য সিলেবাস পাবলিশড হয় সবাইকে সিলেবাস ধরে ধরে পড়তে হবে। সিলেবাসের বাইরে কিচ্ছু পড়াবেন না আপনার সন্তানকে। আমি আবার বললাম, সিলেবাসের বাইরে কিচ্ছু পড়াবেন না আপনার সন্তানকে। বাংলার জন্য যতটুকু দেয়া আছে ঠিক প্রত্যেকটা টপিক থেকে মেন বুক প্লাস হচ্ছে যে গাইডটা কেনা হয়েছে তার জন্য সেই গাইড দেখে দেখে অধ্যায় ভিত্তিক সে পড়ে ফেলবে। এই বাংলা পড়ার জন্য আমি মনে করি 1 সপ্তাহ সময় দিলে এই বাংলা আর কিছু থাকবে না। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেক কোচিং সেন্টার এবং বিভিন্ন স্যাররা হচ্ছে ভাব সম্প্রসারণ, পত্র, তারপরে হচ্ছে দরখাস্ত, সারাংশ, সারমর্ম, এগুলো পড়াচ্ছে না, কারণ এগুলো মেন বই নাই। যে নতুন কারিকুলাম এই অনুযায়ী পড়াচ্ছে না, কিন্তু না, এগুলো আপনার সন্তানকে পড়াতে হবে। আপনার ভাব সম্প্রসারণ 50টা 40টা না পড়ুক, 10টা পড়ুক,
সে বুঝে বুঝে পড়ুক, যাতে পরীক্ষায় আসলে সে সেগুলো সুন্দর করে লিখতে পারে। সারাংশ সারমর্ম 50টা 100টা পড়া দরকার নাই, 5টা করে 10টা পড়ুক, সে বুঝুক যে সারাংশটা কি, কিভাবে লিখতে হয়, সারমর্মটা কি, কিভাবে লিখতে হয়। একটা বা 5টা পত্র শেখান, যে পত্র নিয়মগুলা শিখুক, সে কিভাবে পত্রগুলো লিখতে হয়। আবেদনপত্র শেখান 4-5টা, আমার 20টা 50টা 100টা শেখার দরকার নেই। সে একটা আবেদনপত্র, একটা পত্র আসলে যাতে সুন্দর করে গুছিয়ে তার খাতায় উপস্থাপন করতে পারে, সেটা আপনি তাকে শিখিয়ে দেন বা আপনি তাকে শেখান। আমি আবার বলছি, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে যেগুলো টপিকে দেয়া আছে ক্যাডেট পরীক্ষার সিলেবাসে, এর বাহিরে কিচ্ছু পড়ার দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই। আমি নিজেও, আমি যখন বাংলা ক্লাস নিয়েছি, বাংলা প্রাইভেট বেস পড়িয়েছি, হ্যাঁ, বাহিরে আমি পড়াতে চেয়েছিলাম না যে সব স্যাররাইতে এগুলো পড়ায়, আপনি কেন পড়াবেন না যদি ক্যাডেটে আসে। আসলে আমরা জানি যে ক্যাডেটে কোনগুলো আসে কোনগুলো আসে না। হ্যাঁ, আমরা তো 100% কেউ জানি না যে কোনগুলো আসবে কোনগুলো আসবে না। তবে তারা হচ্ছে একটা সিলেবাসকে অবশ্যই মেনটেন করে। এবং আমার শিক্ষার্থীদেরকে বলবো, বাংলা কঠিন হবে না, তোমরা এটা নিয়ে টেনশন করো না। যে বাংলা পড়ে যে বিষয়টা আসে হচ্ছে জিকে। এইখানে দেখবেন নতুন একটা বিষয় এই বছর অ্যাড করেছে, সেটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি। এই বইটা ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন রিডিং পড়তে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার শিল্প সংস্কৃতি জিকের ভিতরে অ্যাড করলো, এটা কিভাবে পড়বো, এতদিন তো ভালো করে পড়ি নাই, স্কুলে তো পড়াশোনা এরকম হয় নাই বা আমরাও পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ভালো করে পড়ো। শিল্প ও সংস্কৃতি আহামরি কিছু নাই, এখানে যদি 1 সপ্তাহ থেকে 8-10 দিন যদি তোমরা 2 ঘন্টা করে সময় দাও প্রতিদিন, তাহলে এটা শেষ হয়ে যাবে। অবশ্যই সেটা রিডিং ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, তাল কি, লয় কি, হ্যাঁ, বা সুর কি, এগুলো হচ্ছে শিল্প ও সংস্কৃতি রয়েছে। এখন কেন এই সাবজেক্টে অ্যাড করলো? দেখেন, ক্যাডেট কলেজে একজন শিক্ষার্থী যখন ভর্তি হয়, তাকে বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত থাকতে হয়। ক্যাডেট কলেজ যে শুধুমাত্র আপনাকে শুধু সারাদিন গাদার মতো পড়াবে, শেখাবে, আর সেটি একজন স্টুডেন্ট পরীক্ষার হলে বমি করে লিখে দিয়ে আসবে, মানে দুঃখিত এই কথাটা আমি বলতে বাধ্য হলাম। যেমন আমরা স্কুলে দেখি যে আমরা বাসা থেকে পড়া শিখে গেছি, তাই স্কুলে সেটা পরীক্ষা লিখে লিখে আসছি এবং সেগুলো রেজাল্ট হয়েছে, তো আমরা খুশি না। ক্যাডেট কোর্স হচ্ছে হাতে কলমে শিক্ষা। এখানে আপনাকে শেখাবে, এখানে আপনার প্রয়োগ দেখাবে, এবং সেটা রিটেন আকারে তো লিখতেই হবে, এবং বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন কালচারের সাথে, বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে, বিভিন্ন খেলাধুলার সাথে তাকে অ্যাডজাস্ট করানো হবে। হ্যাঁ, একজন সেনাবাহিনীকে যেভাবে চৌকস দক্ষ গড়ে তোলা হয়, ঠিক সেভাবে আপনার সন্তানকেও গড়ে তোলা হবে। সো একটা ভালো জায়গায় যেতে হলে কোন বিষয়গুলো আসে, কোন বিষয়গুলো সংযোজন করা প্রয়োজন, তারা আপনার চেয়ে অবশ্যই ভালো বোঝেন এবং ভালো জানেন। এই জন্যই এই বিষয়টাকে সংযুক্ত করা হয়েছে। তবে টেনশনের কোনো কারণ নেই, এখান থেকে আসলেও 4 থেকে 5 এর বেশি আসার সম্ভাবনা নাই। দেখেন, জিকের জন্য 100-র মধ্যে আমি 90 জন গার্ডিয়ান পাই যে স্যার আমার সন্তান তো জিকে পারে না, দেশ, রাজধানী, মুদ্রা মুখস্থ রাখতে পারে না। বাংলাদেশ আন্তর্জাতিক অনেক বিষয় আছে যেগুলো মাথায় নিয়ে আসতে পারে না। এখন মানে মাথায় নিয়ে আসলে দেখা যায় যে মানে মনে থাকে না, এটা আমি বলতে চাচ্ছি। এখন একটা জিনিস আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, যে জিকে পাস হচ্ছে 40-এর ভিতরে ধরেন 16। হ্যাঁ, একজন স্টুডেন্ট যদি 16 না পায়, তাহলে তো সেই সাবজেক্টে ফেল। এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিই। 300 মার্কের পরীক্ষা হয়, গণিত 100, ইংলিশ 100, তারপর হচ্ছে বাংলা 60, জিকে 40। এখন আপনার সন্তান গণিতে ধরেন, গণিতে পাইছে হচ্ছে 100, আর ধরেন জিকে পাইছে হচ্ছে 10, ইংলিশ, ইংরেজিতে পাইছে হচ্ছে 100, ইংরেজিতে 100, তারপর হচ্ছে বাংলা, বাংলা পাইছে হচ্ছে 60। আপনার ছেলে বা মেয়ে ফেল করেছে। আমি আবার বোঝাচ্ছি, একজন গণিতে 100, ইংরেজিতে 100, বাংলায় 60, কিন্তু জিকেতে পাইছে কত? 10। তাহলে ওই স্টুডেন্টটা হচ্ছে ফেল। কিভাবে ফেল? প্রত্যেকটা সাবজেক্টে 40% মার্ক তার পেতে হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে সবাই 10 করে পাইছে, তখন সেক্ষেত্রে কাউন্ট করা হবে যে কে সর্বোচ্চ মার্ক পেয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টে পাস মার্ক আছে। এখানের 60-এর 40% কত হয়, তারপরে এটার কত হয়, এটার কত হয়, এটার কত হয়, প্রত্যেকটা 40% মার্ক আগে আপনাকে সন্তানকে পাস করতে হবে, তারপরে না তাদের খাতাগুলি দেখবে। আচ্ছা, এখন দেখেন, আপনার সন্তান জিকে ভালো করে না, এটা অনেকেরই প্রশ্ন। কেন করে না? কিভাবে একজন স্টুডেন্ট পড়াশোনা করলে সিলেবাস দেখে, আমি আবার বলছি সিলেবাসে যা দেয়া আছে এই আইটেমগুলো থেকে কয়েকটা আইটেম যদি ভালো করে পড়ে, তাহলে তা পাস করা সম্ভব। দেখেন, বিজ্ঞান,
বিজ্ঞান টেক্সট বুক। এখান থেকে মিনিমাম 10 থেকে 15 থাকবে। এই বিজ্ঞান টেক্সট বুক থেকে 10 থেকে 15 থাকবে। তারপর হচ্ছে সেনা, নৌ, বিমান, যেটাকে আমি বলছি হচ্ছে সশস্ত্র বাহিনী। এখান থেকে ধরেন 2 থাকবে বা 3 থাকবে। বিজ্ঞান টেক্সট বুক থেকে 10 বা 15 থাকবে। সেনা, নৌ, বিমান মানে সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা থেকে 2 বা 3 থাকবে। আর বিজ্ঞান টেক্সট বুক থেকে বলছি 10 বা 15 থাকবে, আপনি 10ই ধরেন। আচ্ছা, সেনা, নৌ, বিমান অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে, স্বরাষ্ট্র অর্থাৎ যে প্রতিরক্ষা আছে এখান থেকে 2 বা 3 থাকবে। এখন দেখেন ইতিহাস থেকে 5 বা 6 বা 8, তবে কম থাকার সম্ভাবনা বেশি। এখন দেখেন তারপরে দেশ, রাজধানী, মুদ্রা। দেশ, রাজধানী, মুদ্রা এখান থেকে 2 বা 3 থাকবে। দেখেন বিজ্ঞান টেক্সট বুক থেকে থাকবে, প্রতিরক্ষা থেকে থাকবে, ইতিহাস থেকে থাকবে, দেশ, রাজধানী, মুদ্রা। আর সাম্প্রতিক এটা যদি পড়ে কেউ এখান থেকে 5 থেকে 6টা থাকবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বিজ্ঞান বই থেকে থাকবে 10 থেকে 15, আর প্রতিরক্ষা থেকে থাকবে 2 থেকে 3, ইতিহাস থেকে 5 থেকে 6, দেশ, রাজধানী, মুদ্রা থেকে থাকবে 2 বা 3, তারপর সাম্প্রতিক থেকে 5 থেকে 6 থাকবে। এখন একজন স্টুডেন্ট অন্য সব কিছু বাদ দিলাম, আমি শুধুমাত্র বিজ্ঞান মেন বইটা পড়ছে, সাম্প্রতিক গুলা লাস্ট 3-4 মাসের সাম্প্রতিক গুলা পড়ছে, সেনা, নৌ, বিমান সম্পর্কে এবং বাংলাদেশ সেনাবাহিনী যা আছে সবকিছু পড়ছে, এবং দেশ, রাজধানী, মুদ্রা পড়ছে। দেশ, রাজধানী, মুদ্রা, তারপর হচ্ছে সেনা, নৌ, বিমান, বিজ্ঞান, সাম্প্রতিক, এই সাবজেক্টগুলো যদি পড়ে একজন স্টুডেন্টের, আমি মনে করি তার 25 থেকে 30 অনায়াসে পাওয়া সম্ভব। ঠিক আছে, অনেকেই হয়তো বা ভাবে যে এটা কিভাবে সম্ভব। আমি একদম কিন্তু ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার সন্তানদেরকে বলবেন বিজ্ঞান টেক্সট বুক যেটা মেন বই আছে, অনুসন্ধানী পাঠ, এটা যাতে সবাই ভালো করে পড়ে, কারণ এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়ে থাকে 10 বা 15। তারপরে সেনা, নৌ, বিমান অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ে যে কয়েক পৃষ্ঠা দেওয়া আছে একদম ভালো করে পড়তে হবে। ও একটা বিষয় আপনারা দেখবেন মিসিং হয়ে গেছে, যে ক্যাডেট কলেজ থেকেও প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 12টা যে ক্যাডেট কলেজ রয়েছে সেটার স্লোগান কি, ক্যাডেট কলেজের স্লোগান কি, বা হচ্ছে মূলনীতি কি, কত সালে কোন ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, এগুলোর উপরেও প্রশ্ন আসে। এখান থেকে 2 থেকে 3 এখানেও পাওয়া সম্ভব। এখন আপনারা দেখেন যে বিজ্ঞান টেক্সট বুকটা যদি ভালো করে পড়ে, এখানে ধরে রাখেন আপনি 10 কনফার্ম, নৌ, সেনা, বিমান এখান থেকে 2 ধরেন কনফার্ম, ক্যাডেট কলেজ থেকে 2 কিংবা 3 কনফার্ম, ইতিহাস ধরেন এটা কেউ পড়লো না, দেশ, রাজধানী, মুদ্রা 2 থেকে 3 এখানে কনফার্ম, তারপর বিজ্ঞান সাম্প্রতিক থেকে 5 বা 6 কনফার্ম। আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলা এখান থেকেও 1 বা 2 মার্ক আসবে। দেখেন একজন স্টুডেন্ট যদি আপনার বই, আমার সন্তান সবকিছু পড়তে পারছে কিনা, বাংলাদেশ আন্তর্জাতিক সব পড়তে পারছে কিনা, এত কিছু দেখার দরকার নেই। আমি যেগুলো আপনাকে দেখাই দিলাম, আপনার সন্তানকে প্রতিদিন টপিক অনুযায়ী যে গাইড আছে, বই আছে, এখান থেকে ধরেন, দেখেন পারে কিনা সে, না পারলে দেখান, শেখান, এখনো সময় আছে। আমি আবার বলতেছি বিজ্ঞান টেক্সট বুক মেন বইটা ভালো করে পড়তে বলেন, প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে বলেন। তারপরে সেনা, নৌ, বিমান অর্থাৎ প্রতিরক্ষা থেকে 2-3 আসে, এটা ভালো করে পড়তে বলেন। ক্যাডেট কলেজ সম্পর্কে প্রতি বছর প্রশ্ন আছে, প্রতি বছর এখান থেকে ভালো করে পড়তে বলেন। তারপরে দেশ, রাজধানী, মুদ্রা এটা ভালো করে পড়তে বলেন। তারপর হচ্ছে সাম্প্রতিক 5 থেকে 6টা আসে, এখান থেকে দেখা যায় 3টা 4টা সবাই পারে, 2-1টা একটু কঠিন থাকে, তাহলে এটা ভালো করে পড়তে বলেন। অর্থাৎ আমি যে আপনাদেরকে বাংলার বিষয়গুলো বললাম, যে সিলেবাসে যা আছে সব সিলেবাস দেখে পড়বে, জিকে সিলেবাস দেখে সব পড়বে। আমি যে টপিকগুলো দিলাম আপনি দেখেন, আপনার সন্তানের যদি আপনি কয়েকটা বিগত বছরের কোশ্চেন দেখেন, আমার কথাকে বিশ্বাস করতে হবে না, বিগত বছরের কোশ্চেনগুলো দেখেন। তারপরে হচ্ছে আরেকটা বিষয় সবচেয়ে অনেকের মাথার উপর ভাঁজ করে যায়, যে আসলে কিভাবে বলবো, যে গণিত বিষয়টা এটা কিন্তু 1 দিনে 2 দিনে বা 1 সপ্তাহ 15 দিনে কিন্তু এটাকে রাতারাতি পরিবর্তন বা সব শিখে শেষ করা যায় না। এখন যে শেষ সময়টা রয়েছে, মেন বইটা ভালো করে করান, এবং মেন বইয়ের আলোকে যে বিভিন্ন বাজারে গাইড বের হয়েছে ওইখান থেকে, বা যে গাইড তার কাছে আছে, কিভাবে কোন নিয়মে পরীক্ষা হচ্ছে বা প্রশ্ন তৈরি করা যায়, ওই প্রশ্নগুলো দেখে তাকে সলভ করতে দেন।
এবং ইংলিশ যেহেতু সিন আনসিন আছে, হ্যাঁ, আনসিন পেসেসগুলো আছে, কি সিন পেসেসগুলো আছে, কিভাবে করতে হয়, ইংলিশের যে সিলেবাস আছে প্রত্যেকটা এই 4টা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী তাদেরকে পড়তে বলেন, তাহলে তারা ইনশাল্লাহ আমি মনে করি যে ক্যাডেটে চান্স পাওয়া সম্ভব। আর আমি সবসময় বলি আপনার ছেলে বা মেয়েকে যে 200-র উপরে সবসময় পেতে হবে চান্স পাওয়ার জন্য, এটা কখনোই আপনার চিন্তা মাথায় নিয়ে রাখবেন না। আমি সবসময় বলি যে কোয়ালিফাই করার মতো, অর্থাৎ ক্যাডেট পরীক্ষা সহজ হয়েছে না কঠিন হয়েছে তার উপরে নির্ভর করে হচ্ছে আপনার সন্তানের কত পেতে হবে। তবে 200-র উপরে যারা পায়, 220, 30, 50 যারা পায় তাদের জন্য মানে মোটামুটি নিশ্চিত বলা যায় যে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যে ছেলেটা রিটেন আসবে, আর মেয়েদের ক্ষেত্রে তো 200-র উপরে পেতে হয়, কারণ হচ্ছে তাদের কম্পিটিশন বেশি হয়। আচ্ছা, যদি প্রশ্ন কঠিন হয় সেটা হচ্ছে ভিন্ন কথা। আর ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে এরকম, আমার অনেক স্টুডেন্ট আছে 180 বা 70 পায়েও দেখা গেছে রিটেনে আসছে। আমি কখনো আপনাদেরকে হতাশ করতে চাই না, কারণ হচ্ছে এই সন্তানরা পরিশ্রম করতেছে এবং আপনারা তাদের সাথে আছেন, তাদের জন্য দোয়া করেন সন্তানরা যাতে সুস্থ থাকে, ভালো করে পড়তে পারে। হ্যাঁ, এখন ঠান্ডা চলে আসছে, যাতে তারা এদিক সেদিক বাহিরে অহেতুক সন্ধ্যার পরে বের না হয় এবং সকাল ভোরবেলা যদি বের না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো বাবা মারা একটু দেখবেন। এবং পড়ার ক্ষেত্রে এখন সন্তানদের কাছ থেকে বিশেষ করে স্মার্টফোন বা বিভিন্ন যারা গেমস খেলে বা কম্পিউটার গেমস খেলে কিংবা বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে এই 1.5 বা 2টা মাসের জন্য একটু স্যাক্রিফাইস করতে বলে। সরি, আসলে অনেকদিন যাবত ভিডিও করতেছি না, এটার একটা কারণ যে আমি অসুস্থ। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্রতিদিন নিয়মিত করে 5 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা যতটুকুই পারেন আপনার সন্তানকে ভালো করে পড়াশোনা করতে পারেন, এবং অবশ্যই পাশে একটা ক্যাডেট কলেজে সিলেবাস রাখতে হবে। প্রয়োজনে মোবাইলে থাকলেও একটা ফটোকপি করে নিয়ে আসেন, 10 টাকা খরচ হবে, ফটোকপি করে নিয়ে আসেন, টপিক ধরে ধরে তারা এখন টপিক অনুযায়ী পড়াশোনা করুক। দুনিয়ার সবকিছু খাইতে দিবেন না, যেমন একবারে আমরা মানুষ খাইতে পারি না, ঠিক সবকিছু একবারে তার উপর চাপ দিবেন না, সে তার মতো করে রিল্যাক্সে পড়ুক। আপনি মাঝে মধ্যে সে যে টপিকটা পড়ছে সেই টপিকটা আপনি একটা করে টপিক শেষ হলে আপনি ধরুন, বা আপনার সন্তানের জন্য যে টিচার আছে তাকে ধরতে বলুন, আপনারা তাকে এই লাস্ট সময় মুহূর্তে তাদেরকে একটু সময় দেন এবং তাদেরকেও বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেন যে তোমার ক্যাডেট চান্স হইলে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে, তোমার যে মনের আশা আছে, তুমি যেটা আমার কাছে চাও সেটা দেওয়া হবে। বাচ্চাদেরকে ইন্সপায়ার্ড করুন, ইন্সপায়ার করেন, তাহলে হচ্ছে তারা নতুন উদ্যমে ভালো করে পড়াশোনা করবে। আর আমি সবসময় যারা আমার সরাসরি, আমিও যেহেতু একটা কোচিংয়ের সাথে যুক্ত আছি, হ্যাঁ, ক্লাস নেই, সেক্ষেত্রে বাচ্চাদের ফিডব্যাক আমি বুঝতে পারি যে তারা আসলে কোন কথাগুলো শুনতে চায়। আপনারা কোনো বাবা মা গার্ডিয়ান যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আমি আশা করব যে আপনারা আপনাদের সন্তানের দুর্বলতাটাকে আপনারা জানেন, বোঝেন, হ্যাঁ, তাকে কি দিলে বা সে কি পাইলে খুশি হবে, তাকে এই প্রণোদনাটা বা এটাকে প্রলোভন বা লোভ বলবো না আমি, হ্যাঁ, তাকে সেটা বলেন যে তুমি যদি ক্যাডেটের চান্স পাও বা রিটেন আসো তোমাকে এটা দিব, যদি তোমার ক্যাডেটের চান্স হয়। তার মধ্যে এক ধরনের জেদ তৈরি করে দেন, এবং পরিশ্রম কখনোই বৃথা যায় না, লক্ষ্য অর্জনে পরিশ্রম করতেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলা, শুনলা, যদি আরো কিছু বোঝার জানার থাকে কোনো বিষয়ে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবা, বা গার্ডিয়ানরা যারা দেখছেন আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সুস্থ থাকলে অবশ্যই আপনাদের জন্য, ক্যাডেট শিক্ষার্থীদের জন্য অবশ্যই আমি ভিডিও তৈরি করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।